হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে এসকেপি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর টু যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে, এই কাব্যের যে রচনাকাল রয়েছে, ঠিক আছে, সেই রচনাকাল নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যে ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে 100% কনভারসেশন, সবকিছু নোটস, সবকিছু সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, তো এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে তোমাদের সিলেবাসের মধ্যে, সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচনাকাল রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার আলোচনা শুরুতে আমি বলেছি। তো কি বলছে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তনের যে নামকরণ, এটা নিয়ে যেমন মতবিরোধ আছে, ঠিক তেমনই রচনাকাল নিয়েও কিন্তু বিভিন্ন পণ্ডিতেরা তারা নানা মত পোষণ করেছেন। তাহলে তার কারণ এর আগে যখন আমি তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করেছি তখনই বলেছি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে, সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু খণ্ড খণ্ড অবস্থায় পাওয়া গিয়েছিল, অখণ্ড অবস্থায় কিন্তু উদ্ধার করা যায়নি। সুতরাং তার যে সেই যে পুঁথিটা যে রয়েছে, মানে মাঝের কিছু পাতা, ঠিক আছে, তারপরে শীর্ষের কিছু পাতা, এইভাবে কিন্তু সেই পুঁথি উদ্ধার করা হয়েছে। সেই কারণে কিন্তু এই পুঁথির যে নামকরণ রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে রচনাকাল রয়েছে, সেটা কিন্তু বিভিন্ন যে পণ্ডিতেরা বিভিন্ন মত কিন্তু পোষণ করেছে, মানে সেটা সঠিকভাবে কিন্তু পাওয়া যায়নি। তাই বলছে এই কারণে পুঁথি কোথাও রচনাকালের উল্লেখ নেই। তাই এই যে পুঁথি, তার অন্তরঙ্গ ও বহিরঙ্গ বিষয়ের বিচার করে কিন্তু এই রচনাকাল নির্ধারণ করতে হবে, ঠিক আছে। তাই কিন্তু করেছে যে পুঁথির যে ভিতরের যে বিষয়বস্তু সেটাকে আর কি বিচার করেই কিন্তু এই যে পুঁথিটা যে রয়েছে, পুঁথির রচনাকাল কিন্তু বিভিন্ন পণ্ডিতেরা বিভিন্ন মত পোষণ করেছে। সেই মতগুলো আমি তোমাদের সঙ্গে আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমত কি বলেছি, যে এই কাব্য চৈতন্য পরবর্তী যুগের বলে কেউ কেউ অভিমত পোষণ করেছে। তো সেই মতগুলো নিয়ে প্রথমে বলি। দেখো, প্রথম যুক্তিতে কি বলেছে, অনেকেই বলে চণ্ডীদাসের কৃষ্ণ নামাঙ্কিত পথসমূহ আরোহণ করে পরমানন্দ পেতেন, এবং সেই চণ্ডীদাস কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিতা, তাহলে তিনি চৈতন্য পূর্ববর্তী যুগের কবি। তবে সমালোচকরা বলেন যে চৈতন্যদেব মানবরূপী ঈশ্বর, তিনি এমন অশ্লীল ভাষা সম্ভারের কাব্য কখনোই পরমানন্দে আস্বাদন করতে পারেন না, ঠিক আছে। তাই কিন্তু অনেকেই বলে এটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগের বলে কিন্তু কেউ কেউ যারা মত পোষণ করছে তার সম্পর্কে কিন্তু একটা যুক্তি আমি দিলাম, ঠিক আছে। তারপর দেখো 2 নম্বরে কি বলছে। 2 নম্বর বলছে যে কি বলছে, যে এই কাব্য অনেকগুলি বিদেশি শব্দ যেমন আরবি, ফার্সি আমদানি যেখানে ঘটেছে, বিভিন্ন বিদেশি শব্দের আমদানি ঘটেছে। তারপর কি বলছে, যেমন মজুরিস, তারপরে কুত, মিন্তি, খরমুজা, গুলাল ইত্যাদি বিদেশি বিদেশি শব্দগুলো যে রয়েছে কাব্যের মধ্যে কিন্তু আগমন ঘটেছে। এবং কি বলছে, যে ত্রয়োদশ শতকে ঘটে যাওয়া তুর্কি বিপ্লবের সমাজ কিভাবে এই সব ভাষা গ্রহণ করতে পারে, মানে সেই সময় যদি হয় তাহলে কি করে এই ভাষাগুলো কিন্তু সেই ত্রয়োদশ শতকে গ্রহণ করবে যে কবিরা রয়েছে তারা। তাই বলছে, তাই এগুলি হচ্ছে প্রক্ষিপ্ত, যে কারণে বলছে 16 শতকের কবি মুকুন্দ চক্রবর্তী এইসব ভাষা ব্যবহার করেনি। সুতরাং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 15 শতকের রচনা নয়। তাই কিন্তু অনেকেই বলে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিন্তু 15 শতকের রচনা নয়, ঠিক আছে। সেই সম্পর্কে 2টা যুক্তি দিয়ে দিলাম। এখন দ্বিতীয় যে যুক্তি রয়েছে সেগুলো হচ্ছে এই মতকে খণ্ডন করে ভাষার যে প্রাচীনতার যে সূত্র সেটাকে সামনে রেখে বলা যায় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য চৈতন্য পূর্ববর্তী যুগের কাব্য, মানে চৈতন্য যে তিনি যে জন্মগ্রহণ করেছেন চৈতন্যদেব, তার পূর্ববর্তী বলতে তার আগে, তার জন্মের আগে কিন্তু এই কাব্যটা রচনা করেছে
সেই সম্পর্কে যে কয়েকটা মত আছে সেটা নিয়ে আমি আলোচনা করছি। পরে দেখো সবার প্রথমে বলছে কি শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণের যে ঐশ্বর্য রয়েছে সেই ঐশ্বর্য সত্তার কিন্তু প্রকাশ পায়, যা চৈতন্য পূর্ববর্তী কৃষ্ণ কথার মূল বিষয় ছিল। ঠিক আছে, চৈতন্যের যে পূর্ববর্তী কৃষ্ণ কথা সেই কৃষ্ণ কথার মূল বিষয় কিন্তু ছিল এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেখানে চৈতন্যের সমসাময়িক এবং পূর্ববর্তী যুগের কৃষ্ণের যে মাধুর্য সেই রূপের প্রভাব কিন্তু বর্তমান আছে। তাই এই রচনাকাল 15 শতকের বলা যায়। ঠিক আছে, সেই সম্পর্কে একটা যুক্তি এখানে রয়েছে। তো অনেকেই বলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এটা কিন্তু 15 শতকের কাব্য বলে কিন্তু মত দিয়েছে। দ্বিতীয় মত কি বলছে, এই কাব্যে চৈতন্য বন্দনা নেই, অথচ চৈতন্য পরবর্তী যুগের কাব্যগুলি তার মধ্যে কিন্তু চৈতন্য দেবের যে বন্দনা সেই বন্দনা কিন্তু করা হতো। এবং কি বলছে যে এই দিক থেকে যদি এই কাব্য চৈতন্য জন্মের আগে রচিত হয়েছে সেটা কিন্তু বলা যায় এই যুক্তি অনুসারে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, 3 নম্বর বলেছে যুক্তিতে কি বলছে, ভাষার প্রাচীনতার সূত্রে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন যে চর্যাপদের পুঁথির পরে বাংলা ভাষায় এমন প্রাচীন পুঁথি কিন্তু আর নেই। কিন্তু ভাষার ইতিবৃত্ত গ্রন্থে সুকুমার সেন বলেন যে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি তেমনই পুরানো না হইলে মূল হস্তক্ষেপে খুবই বেশি না পড়ায় আদি মধ্য বাংলার খানিকটা পরিচয় কিন্তু পাওয়া যায়। সুতরাং আমরা কি বলতে পারি, এই দিক থেকে সামনে রেখে নির্দ্বিধায় বলা যায় যে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যেটা 15 শতাব্দীতে কিন্তু রচনা করা হয়েছে। ঠিক আছে, দেখো তো এই যে রচনাকাল যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল সেই সম্পর্কে দেখো ক্লাসটা তোমরা প্রথম থেকে একবার দেখে নাও। আজকে ক্লাসের আলোচনার বিষয় তাহলে আমার এতটুকুনি ছিল, এখানে আমি আলোচনাটি শেষ করছি। ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।